এদিকে মির্জা ফখরুলের প্রত্যাশা, ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে। শিক্ষককে পিটিয়ে হত্যা, ঘটনাস্থলে অভিযুক্তকে পিটিয়ে মারল গ্রামবাসী। জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ। এবং সর্বশেষ জানাবো কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মির্জা ফখরুলের প্রত্যাশা, ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে 26শে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা জনগণের সরকার নির্বাচিত করতে পারবো। মির্জা ফখরুল বলেন, যে সরকার এই শহীদদের মূল্যায়ন করবে, তাদের মর্যাদা দেবেন, একই সঙ্গে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম ব্যবস্থা করবে। গণতন্ত্রে ভিন্ন মত থাকলে সবাইকে নিয়েই বিএনপি রেইনবো নেশন গঠন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র জনতা ঘোষণা দিয়ে জীবন উৎসর্গ করেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেই জন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা ও নির্যাতন থাকবে চাই না। এছাড়া জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা করতে ফান্ড গঠন করার কথাও জানিয়েছেন মির্জা ফখরুল। শিক্ষককে পিটিয়ে হত্যা, ঘটনাস্থলেই অভিযুক্তকেও পিটিয়ে মারল গ্রামবাসী। সাতক্ষীরায় একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রবিবার বিকেল 5টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর গাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা চত্বরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা শিক্ষকের নাম শরীফুল কাজী। তিনি তালা উপজেলার হরিহরণ গ্রামের মৃত আলিমউদ্দিন গাজীর ছেলে ও শাহপুর গাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। অপর নিহতের নাম আর রাজু গাজী। তিনি শাহপুর গ্রামের খোকন গাজীর ছেলে। শাহপুর গাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গাফফার জানান, প্রধান শিক্ষক শরীফুল গাজী রবিবার বিকেল 3টার দিকে বাড়িতে খেতে যান। বাড়ি থেকে খেয়ে মাদ্রাসায় এসে শিক্ষার্থীদের সঙ্গে শাহপুর গ্রামের রাজু গাজীকে খারাপ আচরণ করতে দেখেন। বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। এক পর্যায়ে তিনি রাজুকে বাড়িতে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হন রাজু। তিনি আরো জানান, পরে বিকেল 5টার দিকে প্রধান শিক্ষক তার অফিস কক্ষের দিকে যাওয়ার সময় পাশেই পড়ে থাকা চৌকাঠ দিয়ে পেছন দিক থেকে তার মাথায় আঘাত করেন রাজু। তিনি মেঝেতে পড়ে গেলে চৌকাঠ দিয়ে এলোপাথারি তার মাথায় ও পিঠে আঘাত করতে থাকেন রাজু গাজী। এক পর্যায়ে প্রধান শিক্ষকের মৃত ভেবে রাজু মাদ্রাসার পাশে তার বাবার পরিত্যক্ত দোকানের সামনে চলে যান। খবর পেয়ে গ্রামবাসী অ্যাম্বুলেন্স ডেকে আনার পরপরই শরীফুল গাজী মারা যান। পরে ক্ষুব্ধ গ্রামবাসী রাজুকে তার বাবার দোকানের পাশ থেকে ধরে মাদ্রাসার মাঠে এনে পিটিয়ে হত্যা করে। খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন জানান, রাজু গাজী নেশাগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন একজন যুবক। কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দীর্ঘদিন ধরে প্রশংসিত হয়ে আসছে। তৈরি পোশাক খাত, প্রবাসী আয়, দারিদ্র্য হ্রাস, মানব সম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে সাফল্যের মাধ্যমে বিশ্ব দরবারে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। তবে সম্প্রতি প্রকাশিত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের তথ্য বলছে, অর্থনীতির ভেতরে জমতে থাকা গভীর সংকট এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। বিশ্ব ব্যাংকের গ্লোবাল ফিনডেক্স 2025 এবং জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ হিসাব বলছে, বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস নেমেছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব ব্যাংকের সর্বশেষ গ্লোবাল ফিনডেক্স রিপোর্ট বলছে, 2024 সালে বাংলাদেশের 15 বছর বা তার বেশি বয়সী জনগণের মধ্যে মাত্র 43% কোনো ব্যাংক বা মোবাইল মানি অ্যাকাউন্ট রয়েছে, যা 2021 সালে ছিল 53%। অর্থাৎ 3 বছরের ব্যবধানে আর্থিক অন্তর্ভুক্তির হার 1 লাফে 10% পয়েন্টে কমে গেছে। এদিকে বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তির হার বেড়েছে। 141টি দেশের মধ্যে বেশিরভাগ দেশেই গড় ব্যাংক অ্যাকাউন্টধারীর সংখ্যা 47% থেকে বেড়ে 79% পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান তুলনামূলক দুর্বল। ভারতের ব্যাংক অন্তর্ভুক্তির হার 89% এবং শ্রীলঙ্কার 80%-এর উপরে। বাংলাদেশ কেবল পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। বিশ্বব্যাংক আরো জানিয়েছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল মানি অ্যাকাউন্টধারীর হারও কমে এসেছে। 2021 সালে যেখানে 29% ছিল, 2024 সালে তা নেমে দাঁড়িয়েছে 20%। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হিসাবধারীর হারও কমে 24% থেকে 23% পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই পতনের কারণ ব্যাখ্যা করে বলেন,
আগে একজন গ্রাহক একাধিক মোবাইল অ্যাকাউন্ট খুলতে পারতেন। এনআইডি ভিত্তিক একক হিসাব চালুর ফলে অসংখ্য ভুয়া ও অকার্যকর অ্যাকাউন্ট বাতিল হয়ে গেছে, ফলে পরিসংখ্যানে হ্রাস লক্ষ্য করা যাচ্ছে। নারী পুরুষের অন্তর্ভুক্তিতে বেড়েছে বৈষম্য। আর উদ্বেগের বিষয় হলো নারী পুরুষের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির ব্যবধান আরো বেড়েছে। 2021 সালে যেখানে জেন্ডার গ্যাপ ছিল 19%, 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 21%। বর্তমানে নারীদের ব্যাংক অ্যাকাউন্টধারীর হার মাত্র 33%, যেখানে পুরুষদের 54%। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা 12,28,00,000। এর মধ্যে 6,97,00,000 মানুষের কোনো ধরনের ব্যাংকিং বা আর্থিক অ্যাকাউন্ট নেই। এই পরিসংখ্যান বাংলাদেশের অবস্থানকে বিশ্বের সেই 8টি দেশের কাতারে নিয়ে গেছে, যেখানে অধিকাংশ জনগণ এখনো ব্যাংক বহির্ভূত রয়ে গেছে। রাজস্ব ঘাটতিতে টালমাটাল অর্থনীতি। একই সময়ে রাজস্ব খাতেও অস্থিরতা দেখা গেছে। জাতীয় রাজস্ব বোর্ড টানা 13 বছর ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। সদ্য শেষ হওয়া 2024-25 অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আহরণ হয়েছে 3,70,874 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় 92,626 কোটি টাকা কম। বছরের শুরুতে সরকার এনবিআর এর জন্য 4,80,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, কিন্তু বছরের মাঝপথে তা হ্রাস করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এনবিআর। এই রাজস্ব ঘাটতি অর্থনীতিতে বহুমাত্রিক চাপ তৈরি করেছে। সরকারি বিনিয়োগে ছাঁটাই, উন্নয়ন প্রকল্পের বিলম্ব, ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং ঋণ নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদদের মতে কর ব্যবস্থার দুর্বলতা, প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক হস্তক্ষেপ এর প্রধান কারণ। সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, বর্তমান কাঠামো দিয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। কর ফাঁকি ও কর অব্যাহতির সংস্কৃতি রাজস্ব ব্যবস্থাকে দুর্বল করেছে। তার মতে 2022-23 অর্থ বছরে শুধু কর ফাঁকির কারণেই সরকার 2,26,000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে, যার অর্ধেক ছিল কর্পোরেট ফাঁকি। তিনি আরো বলেন, বাজেট পরিকল্পনা ও রাজস্ব সংগ্রহের মধ্যে কোনো সমন্বয় নেই। এই কাঠামো পুরনো ও অকার্যকর। সংস্কার ছাড়া অর্থনৈতিক টেকসই সম্ভব নয়। রাজস্ব দুর্বলতায় মূল্যস্ফীতি ও বাজেট ঘাটতির চক্র। বাংলাদেশ ব্যাংকের 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব ঘাটতির কারণে সরকার ক্রমাগত ব্যাংক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিচ্ছে, যার ফলে সুদের খরচ বেড়েছে এবং বাজারে চাহিদা যোগান ভারসাম্য নষ্ট হয়ে মূল্যস্ফীতি বেড়েছে। জনগণের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় ভোক্তা ব্যয় কমেছে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক গতি মন্থর হয়েছে। 2024-25 অর্থ বছরের প্রথম 11 মাসে উন্নয়ন বাজেটের মাত্র 49% বাস্তবায়ন হয়েছে। এই অপপ্রয়োগ অর্থনীতিতে নতুন কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে। সংকটের মধ্যেও কিছু ইতিবাচক ইঙ্গিত বাংলাদেশ ব্যাংক বলছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি ব্যয় কিছুটা শৃঙ্খলা এসেছে, অপচয় কমেছে এবং অভ্যন্তরীণ বিনিয়োগ ও সঞ্চয় প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে জ্বালানি, পরিবহন, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে বিনিয়োগ কর্মসংস্থান ও উৎপাদনকে উৎসাহিত করছে। পদ্মা